মোগল সাম্রাজ্যের এক সময়ের সম্রাট শাহজাহানের শহর দিল্লিতে মোগলদের পতনের ১২৭ বছর পর ঘটেছিল এক মর্মান্তিক ঘটনা, যা আজও রাজনীতিবিদ থেকে শুরু করে সাধারণ মানুষ সবাইকে আটকে তোলে। কি ঘটেছিল সেদিন দিল্লিতে? ৩১শে অক্টোবর ১৯৮৪ সকালবেলা সবেমাত্র দীপাবলি পার হয়েছে। দিল্লির আবহাওয়ায় তখনও শীতের অনুভূতি কাটেনি। রাস্তাঘাট সবে ব্যস্ত হতে চলেছে। সফদরজং রোডের প্রধানমন্ত্রীর বাসভবনেও ব্যস্ততা দেখা যাচ্ছে। প্রতিদিনের মতো আজও ইন্দিরা গান্ধী সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েন। আকবর রোডের একটা বাড়িতে একটা বিদেশি চ্যানেলের ইন্টারভিউ দিতে যাবেন তিনি, কিন্তু তিনি এখনও পর্যন্ত জানেন না আজই তার জীবনের শেষ দিন। ইন্দিরা গান্ধীর মতো আরও একজন মানুষ সকাল সকাল উঠে তৈরি হতে শুরু করেছেন, কিন্তু সে জানতো আজই তার জীবনের শেষ দিন হতে পারে। সে ছিল ইন্দিরা গান্ধীর হত্যাকারী সাব ইন্সপেক্টর বিয়ান সিং। সকাল ৮টা ৩০ প্রধানমন্ত্রী তৈরি ইন্টারভিউ দিতে যাওয়ার জন্য সতবন্ত সিং নামে আরও একজন পুলিশের লোক শরীর খারাপের বাহানা দিয়ে তার ডিউটির স্থান পরিবর্তন করেন এবং প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে, যেখানে বিয়ান সিং ডিউটি করেন, সেখানে ডিউটি নিয়ে নেন তিনি। এখন দুজন খুনি একত্রিত হয়ে অপেক্ষা করছিল প্রধানমন্ত্রীর বাইরে বেরোনোর। সকাল ৯টা ১৫ সমস্ত চক্রান্ত থেকে অজ্ঞাত ইন্দিরা গান্ধী বিদেশি চ্যানেলে ইন্টারভিউ দেবার জন্য আকবর রোডের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। সফদরজং রোডের বাড়ি থেকে গেটের সামনে অপেক্ষায় ছিলেন বিয়ান আর সতবন্ত সিং। প্রধানমন্ত্রী তার পরিষদবর্গকে সঙ্গে নিয়ে এগিয়ে চলেছেন গেটের দিকে। সামনেই দাঁড়িয়ে বিয়ান আর সতবন্ত সিং। ইন্দিরা গান্ধী তাদের দিকে তাকালেন, নমস্কার জানালো বিয়ান এবং কয়েক সেকেন্ডের মধ্যে নিজের সার্ভিস রিভলভার বের করে এক রাউন্ড গুলি চালিয়ে দিলেন ইন্দিরা গান্ধীর উপর। এই অবস্থায় ইন্দিরা গান্ধীর মুখ থেকে একটাই কথা বেরিয়েছিল, এ ক্যা কর রহে হো। সময় ৯টা ১৭। মুহূর্তের মধ্যে বিয়ান সিং আরও ৫ রাউন্ড গুলি চালিয়ে দেয়। সঙ্গে সঙ্গে সতবন্ত সিং তার মেশিন গান বের করে অঝরে গুলি করতে থাকে ইন্দিরা গান্ধীর উপর। মাটিতে লুটিয়ে পড়েন প্রধানমন্ত্রী। ইন্দিরা গান্ধীকে তড়িঘড়ি এমসে নিয়ে যাওয়া হয়। তৎক্ষণাৎ অপারেশন শুরু হয় হার্ট এবং অন্যান্য জায়গায়, কিন্তু গুলির সংখ্যা এতটাই বেশি ছিল যে বাইরে থেকে রক্ত দেওয়া হলেও গুলির ছিদ্র দিয়ে সব রক্ত বাইরে বেরিয়ে আসে। এই সেই দুই মুখ যাদের উপর ইন্দিরা গান্ধী সব থেকে বেশি বিশ্বাস করতেন। বিয়ান সিং, যে 10 বছর ধরে তার সুরক্ষায় ছিলেন এবং বিদেশি যাত্রার সময়ও সব সময় তার সাথে থাকতেন, আর দ্বিতীয়জন হলেন মাত্র 22 বছরের যুবক সতবন্ত সিং, যাকে কিছুদিন আগেই প্রধানমন্ত্রীর সুরক্ষার জন্য সামিল করা হয়। কিন্তু সেদিন সকালবেলা এরা দুজনেই মনে মনে ঠিক করে নেয় যে আজ তারা ইতিহাস বদলে দেবে। তাতে যদি তাদের জীবন দিতে হয় তাতেও তারা রাজি। প্রতিদিনের মতো সেদিনও সকাল হয়, কিন্তু দুপুরের মধ্যে পুরো দেশ দুঃখে ভেঙে পড়ে আর রাজনীতির পরিস্থিতি পুরোপুরি পাল্টে যায়। ৩১শে অক্টোবর ১৯৮৪ সালের সকালবেলা সব দিনের মতো শান্ত আর সামান্য ছিল, কিন্তু প্রধানমন্ত্রীর বাড়ির ভিতরে এক ভয়ঙ্কর চক্রান্তকে বাস্তবায়িত করার চেষ্টা চলছিল। সুরক্ষাকর্মী সতবন্ত সিং বাহানা বানায় যে তার পেট খারাপ, সেই কারণে তাকে যেন টয়লেটের সামনে ডিউটি দিয়ে দেওয়া হয়। এটা তাদের পরিকল্পিত চক্রান্ত ছিল, আর সেই কারণে তাকে আর বিয়ান সিংকে সেই গেটের উপর ডিউটি দিয়ে দেওয়া হয়, যেটা প্রধানমন্ত্রীর বাসভবন আকবর রোডের কার্যালয়ের সাথে যুক্ত ছিল। ঠিক সকাল ৯টা ২৫ ইন্দিরা গান্ধী নিজের অফিসের দিকে যাচ্ছিলেন। তার মনে আত্মবিশ্বাস আর তার চেহারার উপর ছিল উজ্জ্বলতা। সেদিন তিনি বুলেট প্রুফ জ্যাকেটও পরেননি। ইন্দিরা গান্ধী হেসে বলেন, ঘর থেকে কার্যালয় তো কিছুটাই দূরে, এখানে তো সব নিজেদেরই লোক। ডাক্তাররা সকাল ৯:৩০ থেকে দুপুর পর্যন্ত মরিয়া চেষ্টা চালান ইন্দিরা গান্ধীকে বাঁচাতে, কিন্তু সব কিছু ব্যর্থ হয়ে যায়। দুপুর ২:২০ সরকারিভাবে ঘোষণা করা হয়, ইন্দিরা গান্ধী আর আমাদের মধ্যে নেই। এই খবর ছড়িয়ে পড়তেই দিল্লিতে নেমে আসে এক বিভীষিকাময় অধ্যায়। তার যে দুজন দেহরক্ষী এই নৃশংস ঘটনা ঘটিয়েছিল, তারা দুজনেই ছিল শিখ সম্প্রদায়ের। এই ঘটনার কয়েক মাস আগে ইন্দিরা গান্ধী শিখদের পবিত্র স্থান অমৃতসরের স্বর্ণ মন্দিরে অপারেশন ব্লু স্টার নামে এক সামরিক অভিযান চালান। ওই অভিযানে সরকারি হিসাবে প্রায় ৪০০ জন শিখ নিহত হয়, যা বেসরকারি হিসাবে ৩ থেকে ৪ হাজারেরও বেশি। ওই ঘটনার পর থেকেই মূলত ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে শিখদের মধ্যে জমে উঠেছিল চাপা ক্ষোভ, আর সেই ক্ষোভের আগুনই সেদিন এখানে ফেটে পড়েছিল। ইন্দিরা গান্ধী নিহত হবার পর শিখ সম্প্রদায়ের উপর শুরু হয়েছিল ভয়ানক দাঙ্গা। আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছিল হাজার হাজার ঘরবাড়ি, রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল মৃতদেহ। অক্টোবরের সেই সকাল দিল্লির ইতিহাসে ছিল এক ভয়ানক কালো অধ্যায়। এই ঘটনা
পুরো ভারতীয়দের মনে গভীর ক্ষতের জন্ম দিয়েছিল। ইন্দিরা গান্ধীর জন্ম হয় 1917 সালের 19 নভেম্বর ভারতের এলাহাবাদে। তার বাবা ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু, আর তার স্বামী কংগ্রেস নেতা ও সাংবাদিক ফিরোজ গান্ধী। নামে মিল থাকলেও তিনি মহাত্মা গান্ধীর কোনো আত্মীয় নন। ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর ভারতের প্রধানমন্ত্রী হন তার ছেলে রাজীব গান্ধী। তার আর এক ছেলের নাম সঞ্জয় গান্ধী, যিনি 1980 সালে একটি বিমান দুর্ঘটনায় মারা যান। সোনিয়া গান্ধী তার পুত্রবধূ অর্থাৎ রাজীব গান্ধীর স্ত্রী, আর রাহুল গান্ধী আর প্রিয়াঙ্কা গান্ধী ইন্দিরা গান্ধীর নাতি নাতনি। তিনি যেদিন নিহত হন তার একদিন আগে অর্থাৎ 30শে অক্টোবর উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বরে ইন্দিরা গান্ধী দিয়েছিলেন তার জীবনের শেষ ভাষণ। সেদিন সেখানে ইন্দিরা গান্ধী বলেছিলেন, আজ আমি এখানে রয়েছি, কাল নাও থাকতে পারি। এটা নিয়ে আমি ভাবি না আমি থাকলাম কি না। অনেক বেঁচেছি। আমি গর্বিত যে আমি পুরো জীবনটাই দেশের মানুষের সেবার কাজে লাগাতে পেরেছি, আর শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি সেটাই করে যাব। যেদিন মারা যাব আমার রক্তের প্রতিটি ফোঁটা ভারতকে আরও মজবুত করার কাজে লাগবে। ভাষণ শেষে তিনি রাজ্যপালের বাসভবনে যান। সেখানে রাজ্যপাল বিশ্বম্ভরানাথ পাণ্ডে ইন্দিরাকে বলেছিলেন, রক্তাক্ত মৃত্যুর কথা বলে আপনি আমাকে ভয় পাইয়ে দিয়েছিলেন। জবাবে ইন্দিরা বলেছিলেন, আমি যা বলেছি তা আমার মনের কথা, যে কোনো সময় আমার জীবন চলে যেতে পারে। ইন্দিরা এরপর উড়িষ্যা থেকে সেই রাতেই ফিরে আসেন নয়াদিল্লিতে। পরের দিন শুরুতেই এক ইংরেজি চ্যানেলে ইন্দিরাজির সাক্ষাৎকার ছিল। তিনি যখন এই বাসভবন থেকে বের হয়ে নিজের কার্যালয়ের দিকে যাচ্ছিলেন, তখন কালো রঙের ছাতা নিয়ে তার পাশে হাঁটছিলেন সিপাহী নারায়ণ সিং। কিছুটা পিছনে ছিলেন ইন্দিরা গান্ধীর ব্যক্তিগত সচিব RK ধাওয়ান, আর কিছুটা সাইডে ছিলেন তার ব্যক্তিগত পরিচারক নাথুরাম, আর সবার পিছনে ছিলেন ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা রামেশ্বর দয়াল। এই বাসভবন থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাবার এটাই ছিল একমাত্র পথ, পায়ে হেঁটে যেতে হয়। ওই দিন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এই দিকটার গেটে ছিলেন শিখ নিরাপত্তা কর্মী বিয়ান সিং। সামনে এগিয়ে যাওয়ার সময় ইন্দিরা গান্ধী যখন তার ব্যক্তিগত সচিব RK ধাওয়ানের সঙ্গে কথা বলছিলেন, ঠিক তখনই বিয়ান সিং তার রিভলভার বের করে গুলি চালান। বিয়ান সিং পরপর 3টে গুলি করেন। মুহূর্তে ইন্দিরা গান্ধী মাটিতে লুটিয়ে পড়েন। ঠিক এই সময়েই মেশিন গান হাতে থাকা তার আর এক নিরাপত্তা কর্মী সতবন্ত সিং ইন্দিরার দিকে চালান তার মেশিন গানের থাকা 25টি গুলি। সব মিলিয়ে 28টা গুলিতে ঝাঁঝরা হয় ইন্দিরার দেহ। সেদিনের সেই গুলিতে ঝাঁঝরা হওয়া ইন্দিরা গান্ধীর রক্তমাখা শাড়িটি আজও আছে ওখানে। ওই দিন তার গায়ে কী পরিমাণ বুলেট বিদ্ধ হয়েছিল তাই কাপড়টির দিকে তাকালেই আপনি আঁচ করতে পারবেন। ইন্দিরা গান্ধীর এই সরকারি বাসভবনটি এখন জাদুঘর করা হয়েছে, যার প্রতিটি কোণে আজও অবিকলভাবে সাজিয়ে রাখা হয়েছে তার ব্যবহৃত নানা জিনিস। ড্রয়িং রুম থেকে শুরু করে তার লাইব্রেরি, করিডোর, প্রতিটি জায়গা আজও সাজিয়ে রাখা হয়েছে আগের মতো করে। সবই আছে এখানে, শুধু নেই ইন্দিরা গান্ধী।